সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তিকে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছিল এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তটা প্রত্যাহার করতে হয়েছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে খোরশেদ খাস্তগির। আমি একটু পড়ি। পেশাদার কূটনীতিক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির গত 25 সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের 10 দিন পর তার সেই নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 20তম ব্যাচের কর্মকর্তা 10 দিনের মাথায় কেন এটা বাতিল করা হয়েছে সেটা নিয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক কোনো ব্যাখ্যা দেননি। একটু আমরা যদি জানি আসলে ঘটনা কি, এটা তার নিয়োগ নিশ্চিত হওয়ার পরপরই মানব জমিনে একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে তার যে ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে, এটা আসলে কোনো ক্রমেই তিনি এই বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হতে পারেন না। খুব সোজাসাপটা কথা। তার অপরাধ কি ছিল আমি পড়ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের শিক্ষার্থীরা সহমর্মিতা জানিয়ে মিছিল সমাবেশ করেছিলেন। এরই অংশ হিসেবে 19 জুলাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা জানিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সমাবেশ করেছিলেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকেরা। তারা মালয়েশিয়ার নাগরিকদের সহযোগিতাও কামনা করেন। ওই সমাবেশের পর কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের ছাত্র শিক্ষকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে, আমি আবারও বলছি সন্ত্রাসী আখ্যা দিয়ে, কাজাং থানায় রিপোর্ট করে। ফলে বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকেরা নানামুখী হেনস্থার শিকার হন। কাজান থানায় অভিযোগ দাখিলের ক্ষেত্রে বাংলাদেশের উপহাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ অভিযোগ করেন। তিনি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে যুক্ত লোকজনকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগির মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলন সমর্থন দিয়েছেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন। এই হচ্ছে এই ভদ্রলোক। মানে আমি এই নিয়োগটা বাতিল হওয়া নিয়ে আমরা নিশ্চয়ই এটাকে সাধুবাদ জানাবো, কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন আসে যে এই ভদ্রলোকের নিয়োগ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বিগত সরকারের সাথে যারা প্রকাশ্যে কোলাবোরেট করেছেন, মানে মালয়েশিয়াতে কুয়ালালামপুরে কেউ যদি বিক্ষোভ সমাবেশ করে সেই অধিকার তার আছে। ওখানে যদি তারা ওই রাষ্ট্রের কোনো আইন ভেঙে থাকে সেই রাষ্ট্র তার মতো করে ব্যবস্থা নিতে পারে। যেমন ইউএইতে মিছিল সমাবেশ যেহেতু নিষিদ্ধ, বাংলাদেশিরা সেখানে যে দাবিতেই করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আমরা জানি ডক্টর ইউনূসের অনুরোধে সেটা প্রত্যাহারও করা হয়েছে। তো তাহলে এখানে যদি কিছু ঘটে থাকে তার জন্য মালয়েশিয়া সরকার ব্যবস্থা নিতে পারত এবং সেখানে নিশ্চয়ই তারা কোনো আইন ভাঙেনি, তাই তাদের সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশের হাই কমিশন তার নাগরিকদের বিরুদ্ধে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মামলা করে এবং হয়রানি করায় এবং তাদের পাসপোর্ট বাতিলের দাবি তিনি তাদের গ্রুপে করেন। মানে বিভৎস অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোককে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পূর্ণভাবে একটা দেশে পাঠানোর কথা হয় তখনও এই তথ্য জানা ছিল না সরকারের। মানে নানান প্রশ্ন এসে হাজির হয়। সরকার নিজের মতো করে একটা বেসিক কিছু যদি হিসাব নিকাশ করে, বেসিক কিছু খোঁজ খবর নেয়, তাতেই এটা বেরিয়ে যাওয়ার কথা ছিল। অ্যাট দ্য সেম টাইম সরকারের তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে। আমরা কি তাহলে এই প্রশ্ন করব যে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ঠিকমতো কাজ করছে না? সরকারের গোয়েন্দা সংস্থা যদি ঠিকমতো কাজ না করে এটাও খুবই বড় একটা অ্যালার্মিং কথা। আমরা জানি না, এবং যদি সেটা না হয়ে থাকে সরকারের উচিত খুব দ্রুত এই ব্যাপারে গোয়েন্দা সংস্থার মধ্যেও যারা আছে কাদের ব্যর্থতায় এই ঘটনাটা ঘটলো বা কাদের ইচ্ছেকৃত চক্রান্তে এই ঘটনাটা ঘটলো সেটা তাদেরকে খুঁজে বের করতে হবে। না হয় আমরা খুব বড় বিপদের মুখে আছি। আমি সত্যিকার অর্থে এই ঘটনাটাকে জাস্ট একজন অ্যাম্বাসেডর নিয়োগ হয়েছে, তার বাতিল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু অসতর্কতা হয়েছে, আমি এটাকে এভাবে দেখতে চাই না। এটা গ্রস নেগলিজেন্স আছে বিভিন্ন জায়গায়। এগুলোই
আমাদের কাছে ইন্ডিকেশন দেয় যে সরকার বিভিন্ন ক্ষেত্রে চরম অসহযোগিতার যে মুখোমুখি হচ্ছে সেটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন ক্ষেত্রে আছে। এটা হয়তো আমাদের সামনে প্রকাশিত হয়েছে বলে সামহাউ আমরা জানতে পেরেছি। সুতরাং আমরা ধরে নিতেই পারি এরকম ঘটনা আরও বিভিন্ন ক্ষেত্রে ঘটছে এবং যেটা আলটিমেটলি এই সরকারকে বড় বিপদে ফেলবে, এটা আমরা যৌক্তিকভাবেই কল্পনা করতে পারি। আমি সরকারের কাছে খুব সিরিয়াসলি আহ্বান জানাবো তাদের সতর্ক হতে। কিছুদিন আগে একজন খাদ্য সচিবকে নিয়োগ দেওয়া হয়েছিল, দিয়ে 24 ঘন্টার মধ্যে তাকেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, 24 ঘন্টার মধ্যে তাকে সরাতে হয়েছে। এরকম বহু ক্ষেত্রে বহু জায়গায় ডিসি নিয়োগ করার পর দেখা গেছে আওয়ামী আমলে যারা বিশেষ সুবিধাপ্রাপ্ত ছিল তারা আবার ডিসি নিযুক্ত হয়েছে। এরকম নানা রকম সমন্বয়হীনতা, নানা রকম ভুল সিদ্ধান্ত হচ্ছে সরকারের দিক থেকে। সরকারকে তার জায়গা থেকে, মানে দিনের শেষে গোয়েন্দা সংস্থা হোক বা অন্য কোনো সংস্থা হোক, যারা এই ধরনের ভুল বার্তা দিয়ে এই ধরনের নিয়োগ করে এবং সেখানে পিছিয়ে আসতে হয়, এগুলো সরকারের ইমেজের জন্য ক্ষতিকর। আমি বিশ্বাস করি সরকার এটা বুঝবেন এবং এসব ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আর একটা কথা যোগ করে রাখা ভালো, সতর্ক হতে গিয়ে আবার এগুলো খুব বেশি দেরি করে ফেলা সেটাও ভালো হবে না। কারণ রাষ্ট্রের কাজ যত ফাস্ট হয়, এই দেশের জনগণ এই সরকারের দিকে তাকিয়ে আছে, তারা খুব দ্রুত নানা ক্ষেত্রে ভালো সার্ভিস চাইছে, সেই জিনিসগুলো খুব দ্রুত তাদেরকে আসলে করা দরকার হবে। আর একটা কথা বলে শেষ করি, এটা একটু অফ টপিক। পোল্যান্ডের মতো দেশে আমাদের একটা এম্বাসি কেন থাকতে হবে আমি আসলে নিজে জানি না। পোল্যান্ডের সাথে আমাদের কি কি বৈদেশিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য আছে, আমরা ওখানে কেন একটা এম্বাসি পুষছি, কি কি বেনিফিট পাচ্ছি, সরকারের এই জিনিসগুলো খোঁজ খবর করা দরকার। আমি সরকারের কাছে এটাও আহ্বান জানাবো, বিদেশি মিশনগুলো পুনর্মূল্যায়ন করা হোক। অনেক গুরুত্বপূর্ণ দেশ যেগুলোতে আমাদের আসলে এম্বাসি থাকা দরকার ছিল, হাইকমিশন থাকা দরকার ছিল, নেই। আমাদের অনেক মানুষকে ভারতে যেতে হয়, সেগুলোর জন্য একটা নতুন পুনর্মূল্যায়ন করা দরকার। যেসব জায়গায় প্রয়োজন নেই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত অনতিবিলম্বে, এই ব্যয় বসার কোনো মানে নেই। আর যেসব জায়গায় জরুরি দরকার, নতুন যে বাস্তবতা তৈরি হয়েছে, সেখানকার জন্য নতুন এম্বাসি বা হাইকমিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হোক।